গুড মর্নিং স্টুডেন্টস। আজকে অনেক দিন পরে, বেশ কিছুদিন পরে আমরা ক্লাস 8-এর একটা টেক্সট নিয়ে এসেছি। আমাদের অলরেডি 5টা লেসন কমপ্লিট হয়ে গেছে পড়া বা আলোচনা করা। আশা করি তোমরা আগের ভিডিওগুলোকে বাড়িতে ভালো মতন চর্চা করেছো। তো আজকে যে লেসনটা আমরা করতে যাচ্ছি সেটা হচ্ছে লেসন 6, তার নামটা দ্য সি। লেখকের নাম জেমস রিভস। তো আমাদের এই টেক্সটটা একটা আসলে কবিতা, তো সেই কবিতাটা নিয়ে আমরা আলোচনা করব এখন। কিন্তু তার আগে অ্যাজ ইউজুয়াল আমরা দ্য সি এই নামের থেকে কি অনুমান করতে পারি যে নিচের কবিতাটা বা পরবর্তীতে যে কবিতাটা আছে সেই কবিতাটা কী বিষয় হতে যাচ্ছে। ভেরি সিম্পল, যেহেতু নামটাই দ্য সি, তার মানে একটা প্রপার নাউন বা একটা নাউনকে ব্যবহার করা হয়েছে, তার মানে নিশ্চয়ই এই দ্য সি বলতে কবিতার মধ্যেও এই সমুদ্র সংক্রান্ত আলোচনাই আমরা দেখতে পাবো। অর্থাৎ জেনারেলি সমুদ্র কেমন হয় বা কোনো একটা নির্দিষ্ট সমুদ্র কেমন দেখতে, কবি যেটাকে দেখছেন এই মুহূর্তে সেটা কেমন দেখতে হতে পারে। আবার সাধারণত কবি এই মুহূর্তে সমুদ্রের সামনে নাও থাকতে পারেন, যেটাকে তিনি তার চোখের সামনে দেখতে পাচ্ছেন, তবে তিনি তার স্মৃতিহাত্রে সমুদ্রকে দেখতে কেমন হয় সেটাকে সম্পর্কেও হয়তো এখানে কবি কিছু আলোচনা করার চেষ্টা করছে। তো ইটস ভেরি সিম্পল, দ্য সি যেহেতু নাম, তার মানে কবিতার মধ্যে হয় একটা নির্দিষ্ট সমুদ্র সম্পর্কে বর্ণনা হবে, আর না হলে পরে ইন জেনারেল যে কোনো সমুদ্র সম্পর্কে তিনি এখানে বর্ণনা করবেন। তো দেখা যাক আমাদের কবিতার মধ্যে সে দুটোর মধ্যে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হয় মিনিংটা, সেটা আমরা দেখব। কিন্তু তার আগে জেমস রিভস সম্পর্কে আমরা কিছু পড়ে নিই, যেটা আমাদের টেক্সটের মধ্যে দেওয়া আছে। জেমস রিভস 1909 to 1978, 1909 সালে তার জন্ম, 1978 সালে মৃত্যু। Was a British author principally known for his poetry, plays and contributions to children's literature. আমাদের এই কবি একজন ব্রিটিশ অথার ছিলেন, ব্রিটিশ লেখক ছিলেন, ইংল্যান্ডে তার জন্ম হয়েছিল, এবং মূলত প্রিন্সিপালি অর্থাৎ মূলত তিনি যে কারণের জন্য পৃথিবীতে বিখ্যাত হয়ে রয়েছেন সেগুলো হচ্ছে তার কবিতা রচনা, তার নাটকের রচনা, নাটক তৈরি করা বা নাটক লেখা, এবং ছোট ছোট শিশুদের জন্য, ছোটদের জন্য নানান ধরনের সাহিত্য রচনার জন্যই তিনি ইংরেজি সাহিত্যে বিশেষ জায়গা দখল করে আছেন। হিজ বুকস ইনক্লুড অ্যান্থোলজিজ ফর বোথ অ্যাডাল্টস অ্যান্ড চিলড্রেন। তার বইগুলো অ্যান্থোলজিকে যুক্ত করে, তার লেখাগুলোর মধ্যে অ্যান্থোলজিকে যুক্ত করা আছে। কাদের কাদের জন্য? বড়দের জন্য এবং শিশুদের জন্য, মানে উভয়ের জন্যই এই অ্যান্থোলজিক্যাল লেখা তিনি তৈরি করে রেখেছেন। তার মানে তিনি বড়দের জন্য, ছোটদের জন্য, উভয়ের জন্যই তার বই রচনা করে গেছেন, তার লেখালেখিগুলোকে তৈরি করে গেছেন। তাহলে অ্যান্থোলজিস কথাটার মানে হচ্ছে যেটাকে বলে সংগ্রহ, যেটা একসঙ্গে, যেখানে বড়দের জন্য লেখা আছে সেখানে সম্পূর্ণটাই বড়দের জন্য গল্প কবিতা লেখা বা নাটক লেখা, যেটা ছোটদের জন্য সেটা সম্পূর্ণটাই ছোটদের জন্য, মানে সংকলন যাকে বলা হয়, বড়দের সংকলন এবং ছোটদের জন্য লেখা গল্পের বা নাটকের সংকলন, কবিতার সংকলন। তো সেই সমস্ত লেখার জন্য তিনি আজকেও ইংরেজি সাহিত্যে একটা বিশেষ জায়গা দখল করে আছেন। হি ওয়াজ অলসো ওয়েল নোন অ্যাজ এ লিটারেরি ক্রিটিক অ্যান্ড ব্রডকাস্টার। তিনি এর সাথে সাথে একজন লিটারারি ক্রিটিক হিসেবেও সুপরিচিত ছিলেন এবং ব্রডকাস্টার হিসেবে সুপরিচিত ছিলেন। এবার ব্রডকাস্টার কি? দেখবে পুরোনো দিনে যখন নাকি রেডিওর চল বেশি ছিল, রেডিও টেলিভিশনের চল অত মাত্রায় ছিল না, সেই সময়টাতে আমরা রেডিওর মধ্যে দূরের কোনো একজনের গলার স্বর ভেসে আসতো এবং তাদের কথার মাধ্যমে আমরা কী করতাম? তাদের কথাগুলোকে শুনতে পেতাম। যারা নাকি এভাবে কথায় লোকেদের কাছে খবর পৌঁছে দেয় তাদেরকে বলা হয় ব্রডকাস্টার। মানে একটা বিশাল ক্ষেত্র জুড়ে তিনি কী করবেন? একটা খবরকে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করবেন তার গলার স্বরের মাধ্যমে। এদেরকে বলা হয় ব্রডকাস্টার। তিনি সেই কাজটাও করে এসেছেন। তা লিটারারি ক্রিটিক কথাটার অর্থ কী? তিনি যে কোনো প্রোজ পিস বা পোয়েমের পিস বা পোয়েট্রিকে নিয়ে সমালোচনা করছেন। এবার সমালোচনা করা মানে কিন্তু শুধুমাত্র যে খারাপ কথা বলা তা নয়, সমালোচনার পজিটিভ সমালোচনাও হয়, নেগেটিভ সমালোচনাও হয়। তাহলে একজন সমালোচক তিনি সর্বদা একটা কবিতার বা একটা গল্পের বা একটা নাটকের, তাকে ক্রিটিক তখনই বলা হবে যখন তিনি একদিকে যেমন তার ভালো গুণগুলো সম্পর্কে আলোচনা করবেন, আরেকদিকে তার খারাপ দোষগুলো সম্পর্কেও আলোচনা করবেন, এবং এদেরকে সম্মিলিত রূপে এদেরকে কি বলা হয়? সমালোচক বলা হয়। তাহলে সমালোচনা করা মানে শুধুমাত্র তার দোষগুলো নিয়ে আলোচনা করা তা নয়, তার ভালো খারাপ দুটো সাইডকেই নিয়ে আলোচনা করাকেই বলা হয় সমালোচনা করা। এবং সেটা যদি করতে হয় কোনো একজনকে, তাহলে বোঝাই যাচ্ছে তার সেই ভাষার প্রতি, সেই সাহিত্যের প্রতি দক্ষতা কতটা থাকা প্রয়োজন। তো জেমস রিভস সেরকমই একজন ব্যক্তিত্ব ছিলেন, যিনি একাধারে একজন লেখক ছিলেন, কবি ছিলেন, নাট্যকার ছিলেন,
ছোটদের জন্য গল্প লিখেছেন, লেখালেখি করেছেন, বড়দের জন্য লেখালেখি করেছেন, একজন ব্রডকাস্টার ছিলেন এবং একজন ক্রিটিক পর্যন্ত ছিলেন। তো এই ছিল আমাদের জেমস রিভ সম্পর্কে আলোচিত বিষয়বস্তু। তার মানে আমরা এটুকু নিশ্চিত যে এই কবিতাটাও হয় ছোটদের জন্য লেখা, নাহলে পারে বড়দের জন্য লেখা হতে পারে। এবার সেটা কাদের জন্য, আদৌ এর মধ্যে কোনো একটা নির্দিষ্ট সমুদ্রের সম্পর্কে আলোচনা হয়েছে কিনা, বা একটা জেনারেলি সমুদ্র কেমন হয় সেটা নিয়ে আলোচনা হয়েছে কিনা, আমরা এখন সেটাকেই বিচার করব, দেখব কবিতার মধ্যে কি আলোচিত আছে। তো পড়া যাক। কবিতা শুরু হচ্ছে এরকমভাবে, দ্য সি ইজ আ হাংরি ডগ। একটা সমুদ্র হচ্ছে একটা ক্ষুধার্ত কুকুর। মানে এখানে একটা তুলনা নিয়ে এসছেন তিনি যেন বোঝানোর চেষ্টা করছেন যে একটা সমুদ্রকে ঠিক কেমন লাগে দেখতে, এবং তার পরিপ্রেক্ষিতে তিনি যে কথাটা বলবেন তার পরিপ্রেক্ষিতে নিশ্চয়ই তিনি আমাদের কাছে নানান উদাহরণ দেবেন, নানান ইমেজেস তুলে ধরবেন, যেটার কারণে তার মনে হয়েছে যে এই সমুদ্রের সঙ্গে এই জিনিসটার কী করা যায়, তুলনা করা যায়। জিনিসটা কি? জিনিসটা হচ্ছে একটা ক্ষুধার্ত কুকুর। কেন? জায়ান্ট অ্যান্ড গ্রে। কুকুরটার আকৃতিটা কেমন? তার আকৃতিটা হবে বিশাল আকার, জায়ান্ট, বিশাল আকার, দৈত্যাকার আকৃতি, এবং রং হবে ধূসর বর্ণের, গ্রে কালারের তার রং। সমুদ্রের রং ধূসর, তার আকৃতিও সুবিশাল। তো একটা সমুদ্রকে দেখতে একটা হাংরি, ক্ষুধার্ত কুকুরের মতো, যে কুকুরটার আকৃতি বিশাল আকার এবং তার গায়ের রং ধূসর বর্ণের। কেন এরকম কথা? হি রোলস অন দ্য বিচ অল ডে। কারণ কুকুরের মতনই এই সমুদ্রটা সারা দিন ধরে সি বিচের উপরে রোল করতে থাকে, মানে জলটা গড়িয়ে আসতে থাকে আবার গড়িয়ে ফিরে যেতে থাকে। একটা কুকুরও খেলার ছলে সেও কিন্তু মাটির মধ্যে পিঠ দিয়ে মাটিতে উপরে শুয়ে দুটো চারটে পাকে উপরের দিকে তুলে সে কী করে, রোলিং করতে থাকে। ঠিক কুকুরটার মতনই সমুদ্র সারা দিন ধরে এই বিচের উপরে রোল করতে থাকে। উইথ ইজ ক্ল্যাশিং টিথ অ্যান্ড শ্যাগি জজ। কাকে সাথে নিয়ে? তার ক্ল্যাশিং টিথকে সাথে নিয়ে, অর্থাৎ তার দাঁতগুলো যেন একটার সঙ্গে একটা কী করছে, ক্ল্যাশ করছে। একটা বিশাল আকার কুকুর যদি এরমভাবে রোল করে, সে নিশ্চয়ই হাসবে খেলার ছলে, এবং হাসতে গেলে তার প্রত্যেকটা দাঁত বেরিয়ে আসবে, এবং দাঁতগুলো একটার সঙ্গে আরেকটা কী করবে, বারবার ঠোকর খাবে, আঘাত পাবে, এবং তাতে কী আসবে, ক্ল্যাশিং সাউন্ড তৈরি করবে। অ্যান্ড শ্যাগি জজ। শ্যাগিজ অর্থাৎ, শ্যাগি কথাটার মানে হচ্ছে রাফ, কোনো একটা নির্দিষ্ট আকৃতি না, বিভিন্ন আকৃতিতে তার জজটা এদিক ওদিক কী করবে, নড়াচড়া করবে। মানে দেওয়া আছে তোমাদের বইয়ের মধ্যে। তাহলে তার এই দাঁতগুলোকে নিয়ে, তার এই রাফ জজ মানে চোয়াল নিয়ে সে বারে বারে সমুদ্রের সি বিচের উপরে কী করতে থাকে, রোল করতে থাকে, গড়াতে থাকে। আওয়ার আপন আওয়ার হি নজ। ঘন্টার পর ঘন্টা ধরে সে আবার ন করতে থাকে। ন কথাটার মানে কি? লাল কালার দিয়ে যেগুলো আছে সেগুলোরই মানে দেওয়া আছে। ন কথাটার মানে হচ্ছে কিছু চাবানো বা কিছু কামড়ানো। মানে একটা কুকুরকে যদি তুমি একটা হাড্ডি দিয়ে দাও, হাড় দিয়ে দাও, তাহলে পরে দেখবে ওই কুকুরটা ওই হাড়টাকে ঘন্টার পর ঘন্টা ধরে খালি চিবাতেই থাকবে, কামড়াতে থাকবে, ভাঙার চেষ্টা করবে। খুব সহজে তো আর সেটা ভাঙবে না, যতক্ষণ না ভাঙে ততক্ষণ পর্যন্ত ঘন্টার পর ঘন্টা ধরে সে চিবাতে থাকবে। সমুদ্রটাও কেমন যেন সেরকমই দেখায়। অর্থাৎ সমুদ্রটা যখন ঢেউয়ের আকারে নিচে আসে, তখন ঢেউটা যখন আসে তার মুখটা কীরকম হায়ের মতন লাগবে, এবং তার ভেতর থেকে জলগুলো যেটা নিচে পড়তে থাকে সেগুলো যেন দাঁতের মতন, সেই জলটা এসে অন্য একটা দাঁতের সাথে কী খাবে, ধাক্কা খাবে, এবং সেটা বারবার বন্ধ হবে আবার খুলবে, বন্ধ হবে খুলবে। মনে হবে যেন সে কোনো একটা কিছুকে চেবানোর চেষ্টা করছে, সে চাবানোর চেষ্টা করছে, চাবাচ্ছে কিছু একটা জিনিসকে, কামড়াচ্ছে কোনো একটা কিছুকে। দ্য রামলিং টামলিং স্টোনস। এরই মধ্যে ভেতরে যে স্টোনসগুলো আছে ওলট পালট খাচ্ছে, এদিক থেকে ওদিকে নড়াচড়া খাচ্ছে, এই পাথরগুলোকে যেন সে চিবানোর চেষ্টা করবে। একটা কুকুর যেরকম মুখের মধ্যে যদি হাড় পড়ে যায়, পাথর পড়ে যায়, সেটাকে সে চিবিয়ে ভেঙে ফেলার চেষ্টা করে, সমুদ্রটাও ঠিক সেরকমভাবেই তার ভেতরে থাকা যে পাথরগুলো ওলট পালট খাচ্ছে, ভেতরে অনেক পাথর থাকে, সেই পাথরগুলোকে যেন সে কী করার চেষ্টা করছে, বারবার চাবানোর চেষ্টা করছে। ছবিতে দেখো এই উপরে যে ঢেউয়ের যে গোলাকার আকৃতি, এই গোলাকার আকৃতির থেকে মাঝখানটা ফাঁকা জায়গাটা মনে হচ্ছে যেন মুখ, এবং তার মধ্যে থেকে যে ড্রপ ড্রপ জলগুলো পড়ছে সেগুলো যেন দাঁত, সেগুলো বারবার আছড়ে পড়ছে আবার খুলে যাচ্ছে, আবার আছড়ে পড়ছে আবার খুলে যাচ্ছে। অর্থাৎ সে বারবার তার মুখটা বন্ধ করছে খুলছে, বন্ধ করছে খুলছে, মানে কি চেবানোর চেষ্টা করছে। অ্যান্ড বোনস বোনস বোনস। আর এর সাথেই আমি কার তুলনা করছি, হাড় হাড় এবং হাড়, অর্থাৎ ওই পাথরগুলোকেই আমি মনে করছি যেন তারা প্রত্যেকটা হাড়ের মতো। দ্য জায়ান্ট সি ডগ মোনস। এই বিশাল আকার সমুদ্র আকৃতির যে কুকুরটা, সে গড় গড় করে আওয়াজ করতে থাকে। হ্যাঁ, তো একটা কুকুর
রেগে গেলে, আনন্দ পেলে পারে সে ঘেউ ঘেউ আওয়াজ না করলেও সে কিন্তু গরর গরর করে আওয়াজ করে, সেটাকে বলা হয় কি মর্নিং। সমুদ্রের মধ্যেও তোমরা নিশ্চয়ই সমুদ্র দেখেছো, সমুদ্রের কাছেও গেছো, সমুদ্রের কাছে গেলে পরে দেখবে সমুদ্রের জলের একটা কন্টিনিউয়াস আওয়াজ আমাদের কানে আসতে থাকে, জলটা আছড়ে পড়ার ঘস ঘস করে একটা আওয়াজ আসতে থাকে। ঠিক যেরকম কুকুর মন করে সেরকমভাবে সমুদ্রটাও মন করছে। লিকিং ইজ গ্রিজি পস, কী করতে করতে তার গ্রিজি চকচকে তৈলাক্ত যে অর্থাৎ কি পায়ের থাবাটা, সেটাকে যেন সে লিক করে করতে থাকার সময় সে কী করে যাচ্ছে, মন করে যাচ্ছে, গড় গড় আওয়াজ করে যাচ্ছে। তো সমুদ্রের জলটা যখন আছড়ে পড়ছে সেই সি বিচের উপরে, সেটা যেন সি বিচটাকেও কী করে যাচ্ছে, লিক করে যাচ্ছে। এবং সি বিচটা কেমন হয়, তৈলাক্ত, কেন জলে ভেজা থাকে এবং তেল চিটে মনে হয়, এবং সেটাকে বারবার সে যেন চেটে 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 পরিষ্কার করার চেষ্টা করছে। আর সেটা করতে করতে সে গড় 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 করে আওয়াজ করে যাচ্ছে। তাহলে ফার্স্ট স্ট্যান্জাতে কবি আমাদের কাছে তুলে ধরছেন কেন তার এই সমুদ্রটাকে দেখে কুকুরের মতো লাগছে, এবং প্রতি ক্ষেত্রে তিনি একটা 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 করে আমাদের কাছে কারণ তুলে ধরেছেন এবং ব্যাখ্যা করছেন ঠিক এই কারণের জন্য আমাদের সমুদ্রটাকে কুকুরের মতো দেখাচ্ছে। সেকেন্ড স্ট্যান্জা, অ্যান্ড ওয়েন দ্য নাইট উইন্ড রোজ, এরপরে যখন রাত্রিবেলার বায়ু গর্জন করতে শুরু করে, মানে রাত্রিবেলাতে আমরা জানি দিনের বেলাতে বায়ু কোথার থেকে কোথায় যায় জানো তো, ভূগোলে পড়ে এসেছি আমরা। দিনের বেলায় সূর্যের আলোতে কোন জিনিসটা বেশি তাড়াতাড়ি উত্তপ্ত হয়, জল নাকি ভূমি? অবশ্যই জল। জল খুব তাড়াতাড়ি উত্তপ্ত হয়ে যায়, ভূমিকে তপ্ত হতে টাইম লাগে। এবং সেই কারণে জলের উপরে কি থাকে, নিম্নচাপ থাকে, কারণ বায়ু গরম হয়ে যায়, উপরে উঠে যায়, ফাঁকা জায়গা বেশি থাকে, যে কারণে বায়ু স্থলভাগ থেকে জলভাগের দিকে দৌড়তে থাকে। একে যেন কী বলে, ভূগোলের মাস্টারমশাই বা দিদিমণিকে জিজ্ঞেস করলে বুঝিয়ে যাবে, জেনে যাবে, আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। আবার রাত্রিবেলাতে জল যত তাড়াতাড়ি গরম হয় তত তাড়াতাড়ি জল গরম ছাড়তে পারে না, উষ্ণতা ত্যাগ করতে পারে না। তার চাইতে অনেক বেশি তাড়াতাড়ি কে উষ্ণতা ত্যাগ করে, স্থলভাগ উষ্ণতা ত্যাগ করে দেয়। সরি, উল্টো বললাম, জল যত তাড়াতাড়ি গরম হয় ঠিক তত তাড়াতাড়ি আবার কী হয়ে যায়, শীতলও হয়ে যায়। কিন্তু স্থলভাগ অত তাড়াতাড়ি ঠান্ডা হতে পারে না, যার ফলে বায়ু যখন স্থলভাগের উপরে রাত্রিবেলায় থাকে, স্থলভাগটা তুলনামূলকভাবে কী থাকে, অনেক বেশি গরম থাকে। আর এই গরম থাকার কারণে ওই টেম্পারেচারটা ওখানকার উপরে থাকা বায়ুটা কী করে দেবে, বায়ুটাকে হালকা করে দেবে। আর সমুদ্রের জলের মধ্যে, সমুদ্রের অবশ্য আপেক্ষিক তাপ অনেক বেশি, সে খুব ধীরে 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 তাপ ছাড়ে, কিন্তু ওর চাইতেও বেশি তাড়াতাড়ি ছাড়ে কে, দেরিতে ছাড়ে কে, স্থলভাগ। আর সমুদ্রের মধ্যে লবণ থাকার কারণে তার তাপ ছাড়ার যে স্পিডটা সেটা একটু হলে পরেও বেড়ে যায়। তো যে কারণে সমুদ্র খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর ঠান্ডা হয়ে যাওয়ার কারণে ওই জলটা, ওই জলটা তখন আর গরম থাকে না। আর তার উপরে থাকা ভারী ঠান্ডা বায়ুটা জোর গতিতে কার দিকে ধাবিত হয়, স্থলভাগের দিকে ধাবিত হয়। তাহলে এই কারণের জন্য রাত্রি হলে পরেই সমুদ্রের দিক থেকে বায়ু কোন দিকে আসবে, ভূমির দিকে আসবে, জমির দিকে আসবে। আর এই রাত্রিবেলার এই বায়ুটা এত জোরে আসে যে সেটা গর্জন করতে থাকে। অ্যান্ড দ্য মুন রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড। আর এই সময় ওই রাতের আকাশে যে চাঁদটা, সেই মেঘ চিরে, স্টর্মি অর্থাৎ ঝোড়ো মেঘ চিরে, কেন সমুদ্রের উপরে মেঘ, সেটা জেনারেলি বাষ্পীভূত হলে পারে বেশি পরিমাণে কী থাকবে, জলীয় বাষ্প থাকবে। আর মেঘের মধ্যে জলীয় বাষ্প থাকলে পারেই সেটা কালচে বর্ণ ধারণ করবে অধিকাংশ ক্ষেত্রে। আর এই অধিকাংশ ক্ষেত্রে কালচে বর্ণ থাকার কারণে তাকে দেখে মনে হবে যেন ঝড়ের মেঘ। এই ঝড়ের মেঘের বুক চিরে ওই চাঁদটা যেন কী করতে থাকে, নাচতে থাকে। নাচা মানে কি, উজ্জ্বলভাবে প্রকাশ হতে থাকে। হি বাউন্স টু হিজ ফিট অ্যান্ড স্নাফস অ্যান্ড স্নিফস। এই অবস্থায় এই কুকুরটা, যে জায়ান্ট কুকুরটা, সে তার পাটা তার যেন মাটির সঙ্গে কী করে থাকা, আটকে থাকা। এবং সেটা কি করে, স্নাফ করে, অর্থাৎ করে নাক ঝাড়তে থাকে, এবং স্নিফ করে, অর্থাৎ আবার সেই নাক দিয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে থাকে। শেকিং হিজ ওয়েট সাইডস ওভার দ্য ক্লিপস। হ্যাঁ, ঠিক যেরকম একটা কুকুর ভিজে গেলে পরে তার সারা শরীরটাকে কী করে দেয়, ঝাঁকিয়ে গায়ের থেকে সম্পূর্ণ জল ফেলে দেয়, ঠিক একই রকমভাবে এই সমুদ্রটাও যেন বারবার ওই তীরবর্তী পাথরগুলোর উপরে আছড়ে পড়ে তার শরীর থেকে জলগুলোকে কী করে দিচ্ছে, ছড়িয়ে বের করে দিচ্ছে। আবার সেই তুলনা কুকুরের গা ঝাড়ার সাথে সমুদ্রের পাথরের উপরে আছড়ে পড়ার সঙ্গে তুলনা করা হয়েছে। অ্যান্ড হাউলস অ্যান্ড হলোজ লং অ্যান্ড লাউড। আর এই করতে গিয়ে সমুদ্রটা
জোরে জোরে হাউল করতে থাকে, মানে যতবার আছড়ে পড়ে তত বেশি মাত্রায় তার গর্জনটা যেন কী করতে থাকে, বেড়ে যেতে থাকে। অ্যান্ড হলোজ লং অ্যান্ড লাউড, তার মধ্যে হাউল করতে থাকে, চেঁচাতে থাকে, গর্জন করতে থাকে, ফাঁকা উন্মুক্ত হলোর মধ্যে এই আওয়াজ করতে থাকে, বেশ জোরে জোরালো আওয়াজে সেটা আওয়াজ করতে থাকে। বাট অন কোয়াইট ডেজ ইন মে অর জুন, কিন্তু তো এই তো গেল সাধারণ আর 5টা দিনের ঘটনা, কিন্তু মে মাস আর জুন মাসের যে শান্ত দিনগুলোর কথা যদি খুঁজে বার করার চেষ্টা করা যায়, শান্ত কেন? মে অ্যান্ড জুন গ্রীষ্মকাল, তাহলে গ্রীষ্মকালে সূর্যের তাপ প্রখর হবে এবং সূর্যের তাপ প্রখর হওয়ার কারণে সেখানে খুব বেশি মাত্রায় ঝড়ের আনাগোনা দেখতে পাওয়া যাবে না। বিশেষ করে ইংল্যান্ডে সেই সময়টা খুবই নাতিশীতোষ্ণ, আরামদায়ক, আমাদের দেশের সাথে তুলনা করলে হবে না। জেমস রিভস বিদেশি কবি, ব্রিটিশ কবি, তো তার দেশের সিজনের সঙ্গে, তার দেশের সিজনের সৌন্দর্যের সঙ্গে আমাদেরকে কী করতে হবে, মানিয়ে চলতে হবে। তো যখন নাকি মে আর জুন গ্রীষ্মকাল, প্রখর গ্রীষ্মকাল, সেই কারণে নাতিশীতোষ্ণ হওয়ার কারণে সেখানে কোয়াইট থাকবে, পরিস্থিতিটা কেমন থাকে, শান্ত থাকে। ওয়েন ইভেন দ্য গ্রাসেস অন দ্য ডিউন, যে সময়টাতে এমনকি গ্রাস অর্থাৎ ঘাসগুলো এই ডিউনের উপরে, ডিউন মানে হিল অফ উইন্ড ব্লোন স্যান্ড, অর্থাৎ বায়ু দ্বারা পরিচালিত, বায়ু দ্বারা প্রবাহিত হয়ে যেখানে বালু স্তূপাকৃত হয়ে জমা হতে 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 কিসের আকার ধারণ করেছে, পাহাড়ের আকৃতি ধারণ করেছে। মানে সেই পাহাড়টা খুব শক্ত না, বালু দিয়ে তৈরি, কিন্তু সেই বালুটা কে নিয়ে এসেছে, বায়ু প্রবাহিত হয়ে নিয়ে এসেছে। ওরকম বালুর স্তূপের মধ্যে যে ঘাস জন্মেছে, সেই ঘাসগুলো পর্যন্ত প্লে নো মোর দে আর রিডি টু, তারাও তাদের যে রিডি অর্থাৎ গাছপালার যে টিউন, মানে বায়ুর সঙ্গে দুলে দুলে যে সুন্দর আওয়াজ করে তারা কি করে, গান গেয়ে চলে, সেটা পর্যন্ত হয় না। অর্থাৎ কি বোঝাচ্ছেন, মে আর জুন মাসে খুব বেশি বায়ু প্রবাহ ঘটতে দেখতে পাওয়া যায় না আমাদের দেশে, না ইংল্যান্ডে। কারণ সেটা শীত প্রধান দেশ এবং গ্রীষ্মকালে সেখানে সম্পূর্ণটা আবহাওয়াটা কী হয়ে যায়, নাতিশীতোষ্ণ হয়ে যায়, টেম্পারেচার ডাউন হয়ে যায়। আর যে কারণের জন্য সেখানে উত্তাপ, গরম আবহাওয়া থাকে না, গরম আবহাওয়া না থাকলে নিম্নচাপ সৃষ্টি হবে না, অটোমেটিক্যালি বাইরের থেকে কোনো বায়ু প্রবাহিত হবে না। তো সেই সময় যখন নাকি এই স্তূপাকৃত এই বালুর হিলের উপরে যে ঘাসগুলো জন্মায়, সেগুলো পর্যন্ত নড়াচড়া করে না। মানে এতটুকু বায়ু, সামান্য বায়ু হলে পরে ওই ঢিলে শেকড়যুক্ত বা বেশযুক্ত ওই ঘাসগুলো কী করার কথা, নড়ার কথা, কিন্তু এখানে এতটুকুও বায়ু প্রবাহিত হয় না যে ওই ঘাসটাকে কী করতে পারে, নাড়াতে পারে। সেই সময়টাতে উইথ হিজ হেড বিটুইন হিজ পজ, এই সমুদ্রটা যেন তার পজ দিয়ে তার মাথাটাকে ঢেকে রেখে, বায়ু নেই মানে কি নেই, ঢেউ নেই, তার মানে তার মধ্যে কোনো উত্তাল সিচুয়েশন নেই। আর ওই পরিস্থিতিতে লেখকের মনে হচ্ছে একটা কুকুর যেরকম কোনো এক সময় শান্ত পরিস্থিতিতে তার প দিয়ে তার মাথাটাকে ঢেকে রেখে, হি লাইজ অন দ্য স্যান্ডি শোর্স, মাথাটাকে ঢেকে রেখে সে যখন ঘুমিয়ে থাকে, ঠিক সেরকমভাবেই এই সমুদ্রটাও যেন ওই ঢেউ টেউ না থেকে সেটা শান্তভাবে ওই সি বিচের উপরে সে যেন আলতোভাবে কী করে রয়েছে, শুয়ে আছে। কেননা বায়ু প্রবাহিত না হলে পারে ঢেউয়ের সৃষ্টি হবে না, ঢেউয়ের সৃষ্টি না হলে পারে উত্তাল পরিস্থিতিরও সৃষ্টি হবে না। তাহলে এই যে শান্ত পরিস্থিতির সঙ্গে তিনি কুকুরটার ঘুমিয়ে থাকাটাকে কী করছেন, তুলনা করছেন। কিভাবে, তার পজগুলো দিয়ে মাথাটাকে ঢেকে রেখে। সো কোয়াইট হি স্কেয়ারসলি স্নটস, এতটাই শান্ত যে এখন আর তার নাক ডাকার আওয়াজটা পর্যন্ত কী করা যায় না, শুনতে পাওয়া যায় না। সমুদ্রে কিসের আওয়াজ পাওয়া যাবে, ঢেউয়ের আওয়াজ পাওয়া যায়, তাই না? আর যেখানে ঢেউই নেই, শান্ত অবস্থায় আছে, সেখানে আওয়াজ তো পাওয়া যাবেই না। আর সামান্য হাওয়া যতটুকু প্রবাহিত হচ্ছে, তাতে যে সামান্য ঢেউয়ের সৃষ্টি হয়, তাতে মাঝে মধ্যে হঠাৎ একটু আধটু কিসের পাওয়া যাচ্ছে, আওয়াজ পাওয়া যাচ্ছে। তো হি স্কেয়ারসলি অর্থাৎ খুব অল্প, না বললেই চলে, এতটাই কম যে সেটাকে আর কী করা যায় না, ধরাছোঁয়ার মধ্যে রাখা যায় না। এতটাই কম পরিমাণে সে কী করে, স্নর করে, নাক ডেকে যেন সে কী করছে, ঘুমোচ্ছে, কিন্তু নাক ডাকার আওয়াজটাও এখন আর শুনতে পাওয়া যাচ্ছে না। তাহলে টোটাল কবিতাটা এখানেই শেষ হয়। টোটাল কবিতাটার মধ্যে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত কবি আমাদের সামনে সমুদ্রের সঙ্গে একটি বিশাল আকার ক্ষুধার্ত কুকুরের তুলনা করেছে, যে কুকুরটা খিদে পাওয়া অবস্থায় সামনে থাকা নুড়ি, পাথর, হাড় যাই পাক না কেন সেটাকে কী করার চেষ্টা করবে, চিবানোর চেষ্টা করবে। আর অন্য যে কোনো সাধারণ 5টা দিনে বা 10টা দিনে একটা সমুদ্রের মধ্যে গেলে পারে
বায়ু প্রবাহিত হতে থাকার কারণে দিনে কি রাতে সেই বায়ু প্রবাহের কারণে সেটাকে বারবার সারাদিন ধরে গর্জন করতে শুনতে পাওয়া যায়, আর সে যেন তার ঢেউগুলো দিয়ে খুলে পড়ে আছড়ে যখন পড়ে মনে হয় যেন সে কোনো একটা জিনিসকে চেবানোর চেষ্টা করছে। এবং তার মধ্যে থাকে যে পাথরগুলো, পেবলসগুলো, ছোটো ছোটো নুড়ি পাথরগুলো, তারা যে রাম্বল টাম্বল করছে, ওলট পালট খাচ্ছে, সেগুলোকে যেন তারা কী করছে, চেবানোর চেষ্টা করছে। কিন্তু মে জুন মাসে শান্ত পরিবেশে যখন নাকি এতটুকু বায়ু প্রবাহিত হয় না যে বালিয়াড়ির উপরে পড়ে থাকা ঘাসগুলোকে সেই বায়ুটা পর্যন্ত নাড়াতে পারে না, সেই অবস্থায় এই সমুদ্রটা এমনভাবে পড়ে থাকে যেন একটা শান্ত, ওই ক্ষুধার্ত কুকুরটা এখন মাথার উপরে হাত দিয়ে ঢেকে, তার মাথাটাকে ঢেকে সে যেন ঘুমন্ত অবস্থায় আছে। আর এতটাই শান্ত যে এখন আর সমুদ্রের জলের আওয়াজ পর্যন্ত পাওয়া যায় না। কেন? কারণ বায়ু প্রবাহিত না হলে ঢেউ সৃষ্টি হবে না, আর ঢেউ না হলে কোনো সমুদ্রের আওয়াজও পাওয়া যাবে না। সামান্য আওয়াজ ছাড়া কোনো আওয়াজই পাওয়া যায় না। তো এই ছিল আমাদের কবিতা। টোটাল কবিতার মধ্যে তিনি একটা ইমেজারি তৈরি করেছেন, একটা ইমেজ তৈরি করেছেন। তিনি যেন আমাদেরকে বলছেন, তোমরা একবার কল্পনা করে দেখো, একটা সমুদ্র যেরকমভাবে আছড়ে পড়ে, ঠিক তার সঙ্গে একটা কুকুরের চেবানো, ক্ষুধার্ত কুকুরের চেবানো, যেন সে বারবার কোনো একটা কিছুকে চেবানোর চেষ্টা করছে। সমুদ্রে একবার চিবিয়ে থেমে যায় না, কন্টিনিউয়াসলি ঢেউ আসতে থাকে, তাই না? কুকুরটাও যদি ক্ষুধার্ত অবস্থায় থাকে, এমনি কুকুর না, ক্ষুধার্ত কুকুর। কেন? কারণ ক্ষুধার্ত কুকুর হলে পারেই সে বারবার একটা জিনিসের উপরে কী করবে, কামড়ানোর চেষ্টা করবে, পারুক চাই না পারুক, বারবার ওটার উপরে কামড় দেওয়ার চেষ্টা করবে। সমুদ্রের ঢেউটা যেন বারবার এসে সেই দৃশ্যটাকেই কী করছে, ফুটিয়ে তোলার চেষ্টা করছে। তা আমাদের বলছেন, তোমরা একবার কল্পনা করো, তুমি দেখবে তুমি ঠিক ওই সমুদ্রের ওই পরিস্থিতির সাথে ওরকম একটা ক্ষুধার্ত কুকুরের পরিস্থিতির কী করতে পারবে, মিল খুঁজে পেতে পারবে। আর মে জুন মাসের সমুদ্রের সাথে তুমি একটা ঘুমন্ত কুকুরের ঠিক মিল খুঁজে বের করতে পারবে। তাই কবিতাটার মধ্যে সেই অর্থে খুব কঠিন কিছু নেই, কিছু ওয়ার্ডস আছে যে ওয়ার্ডসগুলোকে আমাদের মিনিংও করে দেওয়া আছে, যে মিনিংগুলোকে তোমরা অনায়াসে দেখে দেখে পড়তে পারো। তাছাড়া আমিও তোমাদের বাংলায় কথাগুলোকে বললাম। তোমাদের কাজ লাইন বাই লাইন এই কবিতাটাকে রিডিং পড়া এবং ইমেজটা যে তুলনাটা যে করা হয়েছে সেই তুলনাটাকে ফিল করার চেষ্টা করা, কল্পনা করার চেষ্টা করা যে কোন কথাগুলোর সাথে কোন কথাটার তুলনা হয়েছে। এই মুহূর্তে তোমাদের লেভেলে এইটুকুই প্রয়োজন। এর থেকে কি বোঝানোর চেষ্টা করা হয়েছে, এর অন্তর্নিহিত অর্থ কী ইত্যাদি ব্লা 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 অন্যান্য যে ধারণাগুলো, সেটা না হয় এই মুহূর্তে আমাদের প্রয়োজন নেই। যদি পারো ভেরি গুড, অবশ্যই কমেন্ট করে জানাও, জিজ্ঞেস করো, আমি তোমাদেরকে হেল্প করব। কিন্তু এই মুহূর্তে আমাদের এই লেভেলের জন্য এইটুকু আলোচনাই আমাদের মূল প্রয়োজন। কোন আলোচনাটা? কিভাবে একটা ইনঅ্যানিমেট অবজেক্টের সঙ্গে একটা অ্যানিমেট অবজেক্টের তিনি কী করছেন, কম্প্যারিজন করার চেষ্টা করছেন। কোন কোন বৈশিষ্ট্যগুলোর সাথে, কোন জিনিসটার সাথে কোন জিনিসটার, ইনঅ্যানিমেট অবজেক্টের কোন ধর্মের সঙ্গে অ্যানিমেট অবজেক্ট কোন ধর্মটার তুলনা করেছেন। মানে ঢেউটার সঙ্গে তার মুখটা, তার ঢেউয়ের থেকে পড়তে থাকা জলটার সাথে তিনি যেন দাঁতগুলোর ভেতরে থাকা রাম্বল টাম্বল করতে থাকা পাথরগুলোর সাথে যেন একটা হাড়ের বোনের তুলনা করছেন, ইত্যাদি ইত্যাদি। তার মাটিতে শুয়ে থাকা, সমুদ্রের ঢেউ না থাকলে পরে শান্ত হয়ে শুয়ে থাকার সাথে তার মাথাটাকে নিচু করে শান্তভাবে ঘুমিয়ে থাকা, ইত্যাদি যে তুলনাটা, ওই তুলনাটাকে কল্পনা করার চেষ্টা করতে বলা হচ্ছে। তো কবিতাটাকে পড়ো, কম্প্যারিজনটাকে বোঝো, আশা করি কবিতাটার মধ্যে আর কঠিন কিছুই থাকবে না। তাহলে ফার্স্ট স্ট্যান্জায় তিনি টোটালটাই কম্প্যারিজনের মধ্যে এনেছেন, সেকেন্ড স্ট্যান্জাতেও তিনি আমাদের কাছে কম্প্যারিজন এনেছেন একটা অন্য সময়ের, প্রথমটা আছে দিনের বেলা, দ্বিতীয় স্ট্যান্জায় রাত্রিবেলার তুলনা, এবং লাস্ট যে স্ট্যান্জাটা সেটাতে মে জুন মাসের শান্ত পরিস্থিতিটা। রাত্রিবেলায় কী তুলনা? সেই সমুদ্রের ঢেউটা যখন পাথরে গিয়ে আছড়ে পড়ছে, যেন জলগুলো যেরকম ছিটকে বেরিয়ে যায়, সেরকম কুকুরটা যখন গা ঝাড়ে তার শরীর থেকে জলটা কেমনভাবে বেরিয়ে যায়, ছিটকে বেরিয়ে যায়। সেই দুটোর মধ্যে তিনি কী করছেন, কম্পেয়ার করার চেষ্টা করছেন। তো স্টেপ বাই স্টেপ আগালে পরে প্রত্যেকটা বর্ণনা, সম্পূর্ণ বর্ণনাটা বোঝা যায়। আশা করি বুঝতে খুব একটা অসুবিধা হবে না। যদি অসুবিধা হয় জানাও, অবশ্যই হেল্প করার চেষ্টা করব। এনিওয়েজ, আজকে তাহলে টেক্সটটা আমাদের এখানেই শেষ হচ্ছে। আশা করব তোমরা টেক্সটটাকে নিয়ে বাড়িতে চর্চা করবে, করে নিয়ে আমাকে জানাবে কেমন বুঝতে পারছো না বুঝতে পারছো, এবং তার সাথে সাথে অ্যাক্টিভিটিগুলোকে করতে থাকবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আবার কয়েকদিনের মধ্যেই নেক্সট টেক্সট নিয়ে আমরা আসছি। বাই দ্য ওয়ে, যারা ক্লাস 8-এর লেভেলে এখন আছো তাদের জন্য বলে রাখি, আমার যে চ্যানেলটা আছে ইউটিউবে অভিক বাগচি নামে, সেই চ্যানেলটাতে গেলে পরে তোমরা গ্রামার পোর্শনে বেশ কয়েকটা পার্ট দেখতে পাবে। গ্রামার পোর্শনে অলরেডি ন্যারেশন চেঞ্জ নিয়ে আলোচনা আমরা প্রথমে শুরু করেছিলাম, তারপরে পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করেছি, তারপরে আলোচনাটা চলছে এখন এই মুহূর্তে ভয়েস চেঞ্জ নিয়ে। অবশ্যই সেটার দিকে নজর রাখবে, কারণ যার যেখানে যেটা নিয়ে অসুবিধা আছে তোমরা সেই ভিডিও, সেই পার্টটাকে দেখে নিয়ে, বা সেই সম্পূর্ণ চ্যাপ্টারটাকে, মানে ন্যারেশন চেঞ্জ হলে ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ হলে ভয়েস চেঞ্জ, পার্টস অফ স্পিচ হলে পার্টস অফ স্পিচ, সেই চ্যাপ্টারগুলোকে ভালো করে
দেখে নেবে, শুনে নেবে, বুঝে নেবে এবং নিজেকে প্রিপেয়ার করতে শুরু করো সামনে এনসুইং এই মাধ্যমিক এক্সামিনেশনের জন্য। কেননা বেশি দিন আর নেই, আমরা অল্প কয়েকদিনের মধ্যেই মাধ্যমিক পরীক্ষায় বসতে যাচ্ছি। সো অল দ্য ভেরি বেস্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। আর অল্প কয়েকদিনের মধ্যেই আমরা নেক্সট টেক্সট নিয়ে আসছি। সি ইউ দেন।